একটা বিশাল স্টেডিয়ামের মাঝখানে হাজার হাজার দর্শকের চিৎকারে আকাশ ফেটে যাচ্ছিল। প্রতি সপ্তাহে এখানে WWE স্টাইলের ভয়ঙ্কর লড়াই হতো। উজ্জ্বল আলোয় চারপাশ ঝলমল করত আর ভিড়ের গর্জন আকাশ ছুঁয়ে যেত। এই স্টেডিয়ামের সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল রুদ্রাক্ষ। লম্বা চওড়া দেহ, লোহার মতো শক্ত পেশি, চোখে অহংকার আর মুখে এমন ভয় যে সামনে দাঁড়ানো লোকও কেঁপে উঠত। রুদ্রাক্ষ শুধু অসম্ভব শক্তিশালী ছিল না, সে ছিল অপরিসীম অহংকারীও। প্রত্যেক লড়াই শেষে সে মাইক্রোফোন হাতে নিয়ে গর্জে উঠত, আরে স্টেডিয়ামে কেউ আছে যে আমার সাথে লড়াই করতে পারে আর আমাকে হারাতে পারে? যদি কেউ আমাকে হারিয়ে দেয় তাহলে আমি আমার অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেব। ভিড় তালি বাজাত, কিন্তু কেউ সামনে আসার সাহস পেত না, কারণ যারাই তার মুখোমুখি হয়েছিল তারা হয় গুরুতর আহত হয়ে গিয়েছিল, নয়তো চিরতরে রিং ছেড়ে চলে গিয়েছিল। একের পর এক বিখ্যাত কুস্তিগির আসত, কেউ বিদেশ থেকে, কেউ অন্য শহর থেকে। সবাই তাকে পরাজিত করতে চাইত, কিন্তু প্রতিবার একই ফলাফল হতো। রুদ্রাক্ষ তাদের হাওয়ায় তুলে নিয়ে প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে ফেলত। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যেত। তারপর আবার সেই অহংকার ভরা গলায় প্রশ্ন উঠত, কেউ আছে? কিন্তু এই ঝকঝকে স্টেডিয়াম থেকে খুব অল্প দূরেই একেবারে ভিন্ন একটা জগৎ ছিল। ভাঙাচোরা ঝুপড়ি, নোংরায় ভরা সরু গলি, দুর্গন্ধ আর চরম দারিদ্র্য। সেখানে একটা ছোট্ট ঝুপড়িতে থাকত আর্য। বয়স মাত্র ১৭ বছর, শরীর দুবলা পাতলা, চোখে নির্মল মাসুমিয়াত, কিন্তু ভেতরে গভীর একটা অসহায়তা লুকিয়েছিল। তার ঘরে মাত্র ৩ জন মানুষ, তার দাদু, তার দিদিমা আর সে নিজে। আর্য তার মা বাবার মুখ ভালো করে মনেও করতে পারত না। তাকে তার দাদু দিদিমাই বড় করে তুলেছিলেন, কিন্তু সময় তাদের খুব দুর্বল করে ফেলেছিল। দাদু সারাদিন খাটে শুয়ে থাকতেন, তার শ্বাসকষ্ট হতো আর কাশি থামতেই চাইত না। ডাক্তার বলেছিলেন চিকিৎসার জন্য ১২ লাখ টাকা লাগবে, কিন্তু ১২ লাখ টাকা তাদের কাছে অসম্ভব স্বপ্ন ছিল। দিদিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতেন, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, মেঝে মোছা। আর আর্য গলি ঘুচিতে ঘুরে ঘুরে কুড়িয়ে বেড়াত, লোহার টুকরো, প্লাস্টিকের বোতল, পুরনো কাবার, এসব বেচে যে সামান্য পয়সা আসত তাতেই কোনো মতে সংসার চলত। অনেক দিন খাবারও পুরোপুরি জুটত না, তবু আর্য কখনো অভিযোগ করত না। প্রতিদিন সে নিজেকে বলতো, একদিন সব ঠিক করে দেব, একদিন দাদুকে সুস্থ করে তুলব, একদিন এই দারিদ্র্য থেকে বেরিয়ে আসব। কিন্তু কিভাবে, সেটা তার জানা ছিল না। সেদিন শহরে একটা অন্যরকম উত্তেজনা ছিল। আজ স্টেডিয়ামের সবচেয়ে বড় লড়াই হতে যাচ্ছিল। রুদ্রাক্ষ আবার কাউকে চ্যালেঞ্জ করতে যাচ্ছিল। আর্য আজ কুড়োনোর কাজ বাদ দিয়েছিল। তার খুব ইচ্ছে করছিল সে নিজের চোখে এই লড়াই দেখবে। হয়তো প্রথমবারের মতো সে চুপিসারে স্টেডিয়ামের বাইরে পৌঁছে গেল। ভিড় এতটাই প্রচণ্ড ছিল যে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব ছিল। তবু কোনো মতে ভিড় ঠেলে সে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢোকার সাথে সাথে তার চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। এত বিশাল জায়গা সে আগে কখনো দেখেনি। চারদিকে উজ্জ্বল আলো, উপরে বিশাল বিশাল স্ক্রিন, আর মাঝখানে সেই রিং যেখানে লড়াই হবে। ভিড় চিৎকার করে উঠছিল, রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ। ঠিক তখনই জোরালো মিউজিক বেজে উঠল, আর স্টেজ থেকে লাল আলোর মাঝ গিয়ে রুদ্রাক্ষ বেরিয়ে এলো। তার প্রবেশ এমন ছিল যেন কোনো রাজা রিংয়ে নামছে। সে ধীর পায়ে রিংয়ের দিকে এগিয়ে গেল। প্রত্যেক পদক্ষেপে তার অহংকার ঝরে পড়ছিল। রিংয়ে উঠে সে এক ঝটকায় দড়ি ধরে লাফ দিল, তারপর মাইক্রোফোন তুলে নিল। তার ভারী গলা পুরো স্টেডিয়ামে প্রতিধ্বনিত হয়ে উঠল, কেউ আছে যে আমাকে হারাতে পারে? যদি কেউ আমাকে হারিয়ে দেয় তাহলে আমি আমার অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেব। ভিড় উন্মাদের মতো চিৎকার করতে লাগল, কিন্তু কেউ সামনে এগোল না। তারপর একজন শক্তিশালী কুস্তিগির এলো। তার চেহারা দেখে মনে হচ্ছিল হয়তো সে কিছু করতে পারবে, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে রুদ্রাক্ষ তাকে মাটিতে শুইয়ে দিল এবং জয়লাভ করল। তারপর দ্বিতীয়জন এলো, তারপর তৃতীয়জন, কিন্তু প্রতিবার একই ফলাফল, সবাই হেরে গেল। আর্য সবকিছু চুপচাপ দেখছিল। তার বুকের ভেতর হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠছিল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, ১২ লাখ টাকা, দাদুর চিকিৎসা। সে তার মুঠো শক্ত করে চেপে ধরল। তার চোখে ভয়ও ছিল, আবার অদম্য সাহসও জ্বলছিল। ঠিক তখনই
রেফারি আবার চিৎকার করে উঠল, কেউ আছে যে রুদ্রাক্ষকে হারাতে পারে? পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল সময় থেমে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ভিড়ের ভেতর থেকে একটা স্পষ্ট গলা ভেসে এলো, আমি লড়ব। সবার দৃষ্টি সেদিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়েছিল আর্য। ফাটা পুরনো জামা, খালি পা, দুবলা পাতলা ছেলেটি। প্রথমে সবাই চুপ করে রইল, তারপর হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করল। আরে, এই ভিখিরি লড়বে? এ তো দাঁড়িয়েও থাকতে পারবে না। কিন্তু আর্যের চোখে কিছু একটা ছিল, একটা অটল জেদ, একটা জ্বলন্ত আগুন। রুদ্রাক্ষ তাকে ভালো করে দেখল। প্রথমে সেও হেসে ফেলল, তারপর বলল, তুই আমার সাথে লড়বি? আর্য নির্ভয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি লড়ব। পুরো স্টেডিয়াম আবার শোরগোলে ভরে উঠল, কিন্তু এবারের শোরগোল ছিল বিদ্রূপের। আর এখান থেকেই শুরু হতে চলেছিল এমন এক অবিস্মরণীয় গল্প যা কেউ কখনো ভুলতে পারবে না। পুরো স্টেডিয়াম হাসিতে গমগম করছিল। লোকেরা সিট থেকে উঠে উঠে সেই দুবলা পাতলা ছেলেটিকে দেখছিল। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছিল। রেফারিও হাসতে হাসতে বলল, এটা কি ঠাট্টা নাকি? কিন্তু আর্য একদম শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ শুধু রিংয়ের দিকে নিবদ্ধ ছিল, আর রিংয়ে দাঁড়িয়েছিল রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ধীর পায়ে আর্যের কাছে এগিয়ে এল। সে আর্যকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। ফাটা কাপড়, ধুলোয় মাখা শরীর, খালি পা। তারপর সে জোরে হেসে উঠল এবং বলল, তোর কি জানা আছে তুই কার সাথে লড়তে যাচ্ছিস? এটা কোনো খেলা নয়, এখানে মানুষ ভেঙে চুরমার হয়ে যায়। আর্য শান্ত গলায় বলল, আমি সব জানি, আমাকে শুধু জিততে হবে। রুদ্রাক্ষের মুখে হালকা গাম্ভীর্য ফুটে উঠল। সে আবার জিজ্ঞাসা করল, কেন? আর্য এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর শুধু বলল, দাদু। সেই একটা শব্দে এতটাই কষ্ট লুকিয়েছিল যে কয়েক মুহূর্তের জন্য পুরো পরিবেশ বদলে গেল। কিন্তু পরক্ষণেই ভিড় আবার হাসতে শুরু করল। রুদ্রাক্ষ কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, যদি তুই মরতে চাস তাহলে আয়। রেফারি মাইক্রোফোন তুলে জোর গলায় ঘোষণা করল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমরা দেখতে যাচ্ছি সবচেয়ে অদ্ভুত লড়াই। একদিকে অজেয় রুদ্রাক্ষ, অন্যদিকে এক ১৭ বছরের ছেলে আর্য। ভিড় আবার উত্তেজিত হয়ে উঠল। আর্য ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রিংয়ে উঠে গেল। তার প্রত্যেক পদক্ষেপ ভারী ছিল, কিন্তু তার মনের জোর ক্রমশ বাড়ছিল। রিংয়ে দাঁড়িয়ে সে চারপাশে তাকাল। এত বিশাল ভিড়, এত শোরগোল, কিন্তু তার কানে কিছুই ঢুকছিল না। শুধু দাদুর মুখ, দিদিমার ক্লান্ত চোখ আর সেই ছোট্ট ঝুপড়িটা চোখের সামনে ভাসছিল। রেফারি মাঝখানে এসে দুজনকে দেখে ইশারা করল। ম্যাচ শুরু। ঘুঁটি বেজে উঠল, আর সেই সাথে রুদ্রাক্ষ বিদ্যুতের গতিতে আর্যের দিকে ছুটে এলো। সে কোনো সময় না দিয়ে প্রচণ্ড ধাক্কা মারল। আর্য সোজা গিয়ে রিংয়ের কোনায় ছিটকে পড়ল। ভিড় চিৎকার করে উঠল। কেউ কেউ বলে উঠল, শেষ হয়ে গেল। কিন্তু আর্য পড়ে যায়নি। সে কোনো মতে দাঁড়িয়ে রইল। রুদ্রাক্ষ মুচকি হাসল। সে আবার আক্রমণ করল। এবার সে আর্যকে ধরে হাওয়ায় তুলে নিয়ে প্রচণ্ড জোরে নিচে আছড়ে ফেলল। ধড়াম! পুরো রিং কেঁপে উঠল। আর্যের মুখ থেকে যন্ত্রণার শব্দ বেরিয়ে এলো। তার শ্বাস আটকে আসছিল। ভিড় আবার হাসতে শুরু করেছিল। কিন্তু আর্য হার মানল না। সে ধীরে ধীরে উঠতে লাগল। তার হাত কাঁপছিল, হাঁটুতে তীব্র যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তার চোখে সেই অটল জেদ এখনও জ্বলছিল। রুদ্রাক্ষ এখন মজা পাচ্ছিল। সে খেলা করছিল। সে আবার আর্যকে ধরে ফেলল। এবার তাকে বাইরে ছুঁড়ে ফেলার চেষ্টা করছিল। কিন্তু যেই সে পকড় শক্ত করল, আর্য প্রথমবার বুদ্ধি খাটাল। সে হঠাৎ নিজের শরীর একদম ঢিলা করে দিল। রুদ্রাক্ষের ভারসাম্য নষ্ট হয়ে গেল, আর সেই সুযোগে আর্য তার পায়ে জোরে আঘাত করল। রুদ্রাক্ষ একটু টলে গেল। ভিড় হঠাৎ চুপ হয়ে গেল। আর্য নিজেও অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সে বুঝে গিয়েছিল সোজাসুজি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হবে। রুদ্রাক্ষ এবার প্রচণ্ড রেগে গেল। তার চোখ লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, এবার তুই শেষ। সে পুরো শক্তি দিয়ে আর্যের উপর ঝাঁপিয়ে পড়ল। ঘুষির পর ঘুষি, প্রত্যেকটা ভয়ঙ্কর। আর্য বারবার মাটিতে পড়ে যাচ্ছিল। তার মুখ ফুলে যাচ্ছিল, ঠোঁট ফেটে যাচ্ছিল, কিন্তু প্রতিবারই সে উঠে দাঁড়াচ্ছিল। ভিড় এখন আর হাসছিল না। কয়েকজন চুপ হয়ে গিয়েছিল, কারণ তারা দেখছিল যে এই ছেলে হার মানার নয়। রেফারিও গভীর মনোযোগ দিয়ে দেখছিল।
রুদ্রাক্ষ শেষ আঘাত করার জন্য হাত তুলল। সে আর্যকে একেবারে শেষ করে দিতে চাইছিল। কিন্তু ঠিক সেই সময় আর্যের মনে দিদিমার কথা ভেসে উঠল। বাবু, হার মানিস না। আর দাদুর সেই খাটে শুয়ে থাকা মুখটা চোখের সামনে ভেসে উঠল। আর্যের চোখে হঠাৎ একটা নতুন আলো জ্বলে উঠল, যেন তার ভেতরের কিছু একটা জেগে উঠেছে, যেন ভয় একদম মুছে গেছে। রুদ্রাক্ষ আক্রমণ করল, কিন্তু এবার আর্য অসম্ভব দ্রুত সরে গেল, এত দ্রুত যে সবাই হতবাক হয়ে গেল। তারপর সে একের পর এক ছোট ছোট কিন্তু চালাক আঘাত করতে লাগল, হাঁটুতে, দুর্বল জায়গায়। রুদ্রাক্ষ প্রথমবার পিছু হটতে শুরু করল। ভিড় এখন দাঁড়িয়ে উঠেছে, সবাই চিৎকার করছে, আর্য, আর্য। কিন্তু এটা তো শুধু শুরু, আসল লড়াই এখনও বাকি ছিল। পুরো স্টেডিয়ামের পরিবেশ একদম বদলে গিয়েছিল। যারা কিছুক্ষণ আগে হাসছিল তারাই এখন উঠে দাঁড়িয়ে চিৎকার করছে, আর্য, আর্য, আর্য। এই নাম পুরো স্টেডিয়ামে প্রতিধ্বনিত হচ্ছিল। রুদ্রাক্ষের মুখের অহংকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। এখন তার চোখে শুধু প্রচণ্ড রাগ। সে কখনো ভাবেনি যে একটা ঝুপড়ির ছেলে তাকে এভাবে চ্যালেঞ্জ করবে। সে দাঁত কিরমির করে পুরো শক্তি দিয়ে আর্যের উপর ঝাঁপিয়ে পড়ল। এবার আর কোনো খেলা নয়, সে সরাসরি মারাত্মক আঘাত করতে শুরু করল। সে আর্যকে ধরে রিংয়ের দড়িতে ছুঁড়ে মারল। তারপর এক প্রচণ্ড ঘুষি, আর্যের শরীর হাওয়ায় উঠে গিয়ে নিচে পড়ল, ধড়াম। আর্য কয়েক সেকেন্ডের জন্য একদম নিশ্চল হয়ে গেল। রেফরি তার কাছে গিয়ে ঝুঁকে জিজ্ঞাসা করল, তুমি কি লড়াই চালিয়ে যেতে পারবে? আর্যের শ্বাস খুব দ্রুত চলছিল, তার চোখ আধবোজা, পুরো শরীর যন্ত্রণায় ভরে গিয়েছিল। ভিড়ও এখন চুপ হয়ে গিয়েছিল, সবার মনে হচ্ছিল এখানেই শেষ। কিন্তু ঠিক তখনই আর্যের আঙুলগুলো সামান্য নড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ খুলল এবং কষ্ট করে বলল, আমি এখনও শেষ হয়ে যাইনি। রেফরি পিছিয়ে গেল, লড়াই আবার চালু হলো। রুদ্রাক্ষ এখন পুরোপুরি ক্রোধে উন্মাদ হয়ে গিয়েছিল। সে আর্যকে তুলে নিয়ে এবার অনেক উঁচুতে ছুঁড়ে দিল। পুরো স্টেডিয়াম শ্বাস আটকে দেখছিল, যেন সময় ধীর হয়ে গিয়েছিল। আর্য হাওয়ায় ছিল। সেই মুহূর্তে তার সব কিছু মনে পড়ে গেল, তার ঝুপড়ি, দিদিমার অক্লান্ত পরিশ্রম, দাদুর অসুস্থ অবস্থা, না খাওয়ার দিনগুলো, আর সেই প্রতিজ্ঞা, একদিন সব ঠিক করে দেব। যেই সে নিচে পড়তে যাচ্ছিল সে নিজের শরীর মুচড়ে নিল এবং পড়ার সাথে সাথে গড়িয়ে গেল। সোজা পড়ল না, ফলে চোট অনেক কম হল। ভিড় আবার চিৎকার করে উঠল। রুদ্রাক্ষ এখন অবাক এবং রাগে ফুঁসছিল। সে আবার আক্রমণ করল, কিন্তু এবার আর্য সম্পূর্ণ বদলে গিয়েছিল। এখন সে শুধু বাঁচছিল না, সে চিন্তা করে লড়ছিল। প্রত্যেক মুভ সে বুঝে করছিল। রুদ্রাক্ষ যেই সামনে বাড়ল, আর্য পাশে সরে গেল, তারপর পেছন থেকে তার পায়ে আঘাত করল। রুদ্রাক্ষ এক হাঁটুর ওপর পড়ে গেল। এটা প্রথমবার। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে উঠল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে রুদ্রাক্ষ হাঁটুর ওপর পড়বে। রুদ্রাক্ষ রাগী দাপিয়ে উঠল। সে তাড়াতাড়ি উঠে আর্যকে শক্ত করে ধরে ফেলল। এবার তার পকড় ছিল লোহার মতো। সে আর্যকে এত জোরে চেপে ধরল যে আর্যের শ্বাস বন্ধ হয়ে আসছিল। আর্য ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু শক্তি কমে আসছিল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। ভিড় চিৎকার করছিল, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু রুদ্রাক্ষ ছাড়ছিল না, সে শেষ করে দিতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে আর্যের মনে দাদুর কথা ভেসে উঠল। বাবু, জীবনে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হয়। দাদু তাকে ছোটবেলায় কুস্তির কিছু ছোট ছোট কৌশল খেলার ছলে শিখিয়েছিলেন। আজ সেই কৌশলগুলোই কাজে লাগল। আর্য শেষ শক্তি জড়ো করে হঠাৎ নিজের ওজন নিচের দিকে ফেলে দিল। তারপর প্রচণ্ড জোরে কনুই পেছনে মারল, সোজা রুদ্রাক্ষের পাজরে। রুদ্রাক্ষের পকট ঢিলে হয়ে গেল। সেই একটা মুহূর্তের অপেক্ষা ছিল। আর্য ফসকে বেরিয়ে এলো এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে পুরো শক্তি দিয়ে ছুটে গিয়ে রুদ্রাক্ষকে ধাক্কা মারল। দুজনেই মাটিতে পড়ে গেল। ভিড় পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছিল। এখন কেউ হাসছিল না, সবাই শুধু একটাই নাম চিৎকার করছিল, আর্য, আর্য। রুদ্রাক্ষ ধীরে ধীরে উঠার চেষ্টা করছিল। তার মুখে যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠছিল। আর্যও উঠে দাঁড়াল। তার শরীরে আর প্রায় কোনো শক্তি ছিল না, কিন্তু তার চোখে আগুন জ্বলছিল। সে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। প্রত্যেক পদক্ষেপ ভারী, কিন্তু তার সংকল্প ছিল অটল। দুজন এখন মুখোমুখি। এটা ছিল শেষ মুহূর্ত। হয় আর্য শেষ হয়ে যাবে, নয়তো ইতিহাস তৈরি হবে। রুদ্রাক্ষ শেষবারের মতো আক্রমণ করল, কিন্তু এবার আর্য পুরোপুরি প্রস্তুত ছিল।
সে সঠিক সময়ে সরে গিয়ে একটা নিখুঁত আঘাত করল, ঠিক সেই জায়গায় যেখানে রুদ্রাক্ষ দুর্বল ছিল। রুদ্রাক্ষ টলে গেল, তার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং সে মাটিতে আছড়ে পড়ল। পুরো স্টেডিয়াম এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, যেন কারো বিশ্বাসই হচ্ছিল না। রেফারি নিচে ঝুঁকে গুনতে শুরু করল। 3। রুদ্রাক্ষ ওঠার চেষ্টা করছিল, কিন্তু শরীর আর সাড়া দিচ্ছিল না। 4, 5, ভিড় এখন জোরে জোরে গুনছিল। 6, 7, 8, 9, 10, টিং। ম্যাচ শেষ, আর্য জয়ী হয়েছে। যেই রেফারি 10 গুনল, পুরো স্টেডিয়াম ফেটে পড়ল। লোকেরা সিট ছেড়ে লাফিয়ে পড়ল, কেউ চিৎকার করছিল, কেউ তালি বাজাচ্ছিল। অনেকের চোখে আনন্দের অশ্রু চিকচিক করছিল, কারণ আজ তারা এমন কিছু দেখেছে যা কখনো হয়নি। একটা ঝুপড়ির গরিব ছেলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরকে হারিয়ে দিয়েছে। আর্য রিংয়ের মাঝে দাঁড়িয়েছিল, তার শ্বাস দ্রুত চলছিল, পুরো শরীর চোটে ভরা, কিন্তু তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠেছিল, যেন সে তার পুরো জীবন জিতে নিয়েছে। রেফারি তার হাত উঁচু করে ঘোষণা করল, আজকের বিজয়ী আর্য। পুরো স্টেডিয়াম একটাই নামে গমগম করছিল, আর্য, আর্য। কিন্তু সেই মুহূর্তে সবার নজর চলে গেল রুদ্রাক্ষের দিকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছিল, তার মুখে এখন আর অহংকার নয়, শান্তি ফুটে উঠেছিল। সে কয়েক সেকেন্ড আর্যকে দেখল, তারপর ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল। সবাই ভাবছিল হয়তো এখন কিছু ঘটবে, কিন্তু রুদ্রাক্ষ যা করল তাতে সবাই অবাক হয়ে গেল। সে তার হাত সামনে বাড়িয়ে দিল আর্যের দিকে। আর্য একটু থমকে গেল, তারপর সেও হাত বাড়িয়ে দিল। দুজনে হাত মিলিয়ে ফেলল, আর সেই মুহূর্তে রুদ্রাক্ষ আর্যের হাত ধরে উঁচু করে তুলে ধরল, যেন সে নিজেই স্বীকার করে নিয়েছে যে আজ আসল জয় আর্যের। তারপর সে মাইক্রোফোন তুলে নিয়ে বলল, আজ পর্যন্ত আমি অনেককে হারিয়েছি, কিন্তু আজ প্রথমবার আমি কারো কাছে হেরেছি। আর এই হারে আমার গর্ব হয়, কারণ যে আমাকে হারিয়েছে সে শুধু শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে লড়েছে। পুরো স্টেডিয়াম তালিতে মুখরিত হয়ে উঠল। তারপর রুদ্রাক্ষ বলল, আমি ওয়াদা করেছিলাম যে যে আমাকে হারাবে তাকে আমার অর্ধেক সম্পত্তি দেব। আমি আমার ওয়াদা রাখব, কিন্তু তার আগে আমি জানতে চাই তুই এত কিছু কেন করলি? আর্য ধীর গলায় বলল, আমার দাদুকে বাঁচাতে হয়। এতটুকু শুনে রুদ্রাক্ষ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, চল আমার সাথে। আর্য কিছু বুঝতে পারল না, কিন্তু তার সাথে চলতে লাগল। স্টেডিয়ামের বাইরে একটা লম্বা কালো গাড়ি দাঁড়িয়েছিল। আর্য এত বড় গাড়ির কাছে প্রথমবার দাঁড়িয়েছিল। দুজনে গাড়িতে উঠল, গাড়ি শহরের সবচেয়ে ধনী এলাকার দিকে চলতে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটা বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনে থামল। আর্য ভেতরে ঢুকল। চারদিকে ঝকঝকে আলো, বিশাল ঘর, দামি জিনিসপত্র, কিন্তু আর্যের চোখ শুধু নিচের দিকে ছিল। এসব তার কাছে অদ্ভুত লাগছিল। রুদ্রাক্ষ তাকে একটা ঘরে নিয়ে গেল। সেখানে টেবিলের ওপর কয়েকটা ফাইল রাখা ছিল। সে একটা ফাইল তুলে আর্যের হাতে দিল। রুদ্রাক্ষ বলল, এটা আমার অর্ধেক সম্পত্তির কাগজপত্র, আজ থেকে এসব তোর। আর্যের হাত কাঁপতে লাগল, তার বিশ্বাস হচ্ছিল না। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে একদিন তার এত কিছু হবে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু রুদ্রাক্ষ এখানেই থামল না। সে তার লোককে ডেকে বলল, এক্ষুনি এই ছেলের দাদুর চিকিৎসা শুরু করো, শহরের সবচেয়ে ভালো হাসপাতালে, টাকার কোনো অভাব হবে না। কয়েক ঘন্টার মধ্যে আর্য তার দাদুকে নিয়ে হাসপাতালে পৌঁছে গেল। বড় হাসপাতাল, পরিষ্কার ঘর, ডাক্তাররা তৎক্ষণাৎ এসে পড়লেন। চিকিৎসা শুরু হলো, অপারেশন হলো। ঘণ্টার পর ঘণ্টা আর্য বাইরে বসে রইল, হাত জোড় করে, চোখ বন্ধ করে শুধু প্রার্থনা করছিল। কয়েক ঘণ্টা পর ডাক্তার বেরিয়ে এসে হেসে বললেন, অপারেশন সফল হয়েছে, এখন তিনি সুস্থ হয়ে উঠবেন। আর্য সেখানে বসে কেঁদে ফেলল, কিন্তু এই অশ্রু দুঃখের ছিল না, এগুলো ছিল খুশির অশ্রু। কয়েকদিন পর দাদু পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তিনি নিজে হাঁটতে শুরু করলেন, হাসতে শুরু করলেন। দিদিমার মুখেও এখন শান্তি ফিরে এসেছিল। আর্য আর সেই ঝুপড়িতে থাকত না, সে এখন একটা সুন্দর বাড়িতে থাকত। কিন্তু সে তার পুরনো জীবন কখনো ভুলে যায়নি। সে প্রায়ই সেই বস্তিতে যেত, মানুষদের সাহায্য করত, গরিব শিশুদের খাবার খাওয়াত, আর সবসময় একটা কথা বলতো, জীবনে অবস্থা যতই খারাপ হোক, যদি সাহস আর বুদ্ধি একসাথে থাকে তাহলে যে কোনো কিছু জিতে নেওয়া যায়।
আর সেই দিনের পর থেকে পুরো শহরে একটা নতুন গল্প ছড়িয়ে পড়ল, এক গরিব ছেলের যে রিংয়ে নয় নিজের ভাগ্যকে হারিয়ে দিয়েছে। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা তোমাদের জন্য এমন রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।